18 বছরে যারা প্রশাসন চালিয়েছেন, যারা সুবিধা পেয়েছেন, পদায়ন পেয়েছেন, ভালো ভালো পোস্ট পেয়েছেন, তাদেরকে কাকেও সরালেন না, সবাইকে আপনারা বহাল তরবিয়তে রেখে দিলেন। আর এখন আপনারা কি করছেন? জনপ্রশাসনে 18 বছরে যারা নির্যাতিত, যারা পদায়ন হয় নাই, যারা প্রমোশন পায় নাই, তাদেরকে আস্তে আস্তে করে সবাইকে সচিব পদ, জয়েন্ট সেক্রেটারি পদ, এডিশনাল সেক্রেটারি পদ থেকে আস্তে আস্তে তাদেরকে আপনারা বিদায় করে দিচ্ছেন। তাই বলতে চাই, এই বাজেট যদি 36শে জুলাইয়ের চেতনার লোকদেরকে দিয়ে করাতেন, তাহলে সেই বাজেট হতো বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার। কিন্তু এখন আশা আকাঙ্ক্ষার হয় নাই মাননীয় স্পিকার। এই বাজেট হয়েছে গণতান্ত্রিক বাজেট। 1972 সালের বাজেট, 1973 সালের বাজেট দিয়েছিল, সবাই প্রশংসা করেছিল। কিন্তু বাজেট দেওয়ার পর আমরা দেখলাম সেরু মিয়া, অর্থমন্ত্রী ছিল তাজউদ্দিন, আর বাণিজ্য মন্ত্রী ছিল সেরু মিয়া, আমাদের সতর্কঘাটের শফি সওদাগর। অর্থাৎ ব্ল্যাকে যা মাল আসবে, যদি তাজউদ্দিন সাহেব পারমিশন দিয়ে দিয়েছিলেন, সেরু মিয়ার নাম বললেই সব পরিষ্কার কালোবাজার। তাই আমরা দেখতে পেলাম 74-এর দুর্ভিক্ষ, তাই দেখতে পেলাম মরিচের দাম 150 টাকা, যেটা বিগত 18 বছরে এসা আলমের মাসুদ, আপনারা তার কথা বলেন, বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এসা আলমের মাসুদের বিচার আপনারা করতে পারেন নাই। নির্বাচনের আগেই আমরা একটা স্লোগান দিতাম, সেই স্লোগান হচ্ছে চলো একসাথে গড়ি বাংলাদেশ। আজকে সেটার রেজাল্ট, মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ সফর করে আসার পর আমাদের অপোজিশন লিডার, মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান চলো একসাথে গড়ি বাংলাদেশ, সেটার আজকে প্রমাণ উনি আজকে এই পার্লামেন্টে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে উনি প্রশংসিত করে আজকে বাংলাদেশের মানুষকে অতীতের সমস্ত কিছু ভুলে গিয়ে আগামীতে নতুন বাংলাদেশ গড়ার উনি যে অঙ্গীকার নির্বাচনের আগে করেছিলেন, সেটার প্রতিফলন আজকে উনার অপোজিশন লিডার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর সফরের পরে বক্তৃতায় উনি আজকে সেটা প্রকাশ করেছেন। মাননীয় স্পিকার ডক্টর শফিকুর রহমান সাহেব অপোজিশন লিডার, উনি তো দেশবাসীকে বুঝিয়ে দিয়েছেন। উনি সরোয়ার্দীর উদ্যানের মহাসমাবেশে বক্তৃতা দিলেন, বক্তৃতায় অসুস্থ হলেন, আল্লাহ তাআলা ওনাকে ভালো করলেন। অসুস্থ অবস্থায় বসে বসে জাতির উদ্দেশ্যে উনি বক্তব্য রাখলেন। বক্তব্য রেখে ঘোষণা করলেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা নেব না, ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, এবং আমরা কোনো ধরনের গৃহায়নের জন্য, আমরা কোনো ধরনের বাস স্থানের জন্য কোনো ধরনের জমিও আমরা নেব না। এরপরে উনি অসুস্থ হলেন, ওনাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনাকে বিদেশে গিয়ে হার্ট অপারেশন করতে হবে। উনি বললেন না, আমি আমার দেশের উপরে আমার আস্থা রয়েছে, আমি এই দেশের মধ্যেই চিকিৎসা করব। আল্লাহর মেহেরবানি, উনি চিকিৎসা করলেন, ভালো হলেন, দেশবাসীর কাছে মেসেজ দিলেন, আমরা আর আমাদের দেশের চিকিৎসা জগৎকে লজ্জিত করতে চাই না। আমাদের দেশের চিকিৎসা জগৎ সম্পর্কে অপোজিশন লিডার স্বীকৃতি দিলেন। খুবই ভালো হয়, স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। এই 350 মানুষই কিন্তু 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। তারা যখন জানবেন, তখন এর মধ্য দিয়ে সরকার এবং জনগণের সাথে সেতুবন্ধন তৈরি হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জনাব মির্জা ফখরুল ইসলাম, মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য যে প্রস্তাব উত্থাপন করেছেন, আমি তাকে সমর্থন করছি। এই দেশ আমাদের সবার, আমরা সকলেই স্বাধীন পররাষ্ট্রনীতির কথা বলে থাকি। আমরা সত্যিকার অর্থেই একটা স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই, বাস্তবায়ন করতে চাই। এই ক্ষেত্রে বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু করণীয়, আমরা সরকারকে আশ্বস্ত করছি যে আমরা সকল সহযোগিতাই করব।
সব কিছুর উপরে আমাদের প্রিয় দেশ, যে দুটি দেশ সফরের মধ্য দিয়ে তার সরকারি সফর শুরু হলো, দুটি দেশই আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং তারা পরীক্ষিত বন্ধু। তবে এটি ঠিক যে বাংলাদেশ একটা ইম্পোর্ট বেসড কান্ট্রি। আমাদের এক্সপোর্টের চেয়ে ইম্পোর্ট অনেক বেশি, ব্যবধানটা অনেক বড়। আমাদের এক্সপোর্টের মূল দুইটা খাত, একটা হচ্ছে রফতানি, আমরা যেটা আরএমজিতে করে থাকি, আর একটা আমাদের ম্যান পাওয়ার, আমি রপ্তানি বলি না, তাদেরকে আমরা পাঠিয়ে থাকি। এটাকে ডাইভার্সিফাই করার যথেষ্ট সুযোগ আমাদের রয়েছে। তার জন্য দরকার শর্ট, মধ্য এবং দীর্ঘমেয়াদী প্ল্যান। আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী তার সফরে এই বিষয়গুলা মাথায় রেখেই তিনি দুইটি দেশের সাথে আলাপ আলোচনা করেছেন। যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আছি, খুবই ভালো হয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। এই 350 মানুষই কিন্তু 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। তারা যখন জানবেন তখন এর মধ্য দিয়ে সরকার এবং জনগণের সাথে সেতুবন্ধন তৈরি হবে। এটা আমরা সবাই বলি, সবাই চাই যে আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে। আমি আশা করি তিনি সেই সতর্কতা অবলম্বন করেছেন। আমি এও আশা করি যে আমাদের স্বাধীন ফরেন পলিসিতে কেউ হস্তক্ষেপ করুক, এটা আমরা কখনো মেনে নেব না। দেশের স্বার্থ আগে, তারপরে অবভিয়াসলি কারো সাথে আমাদের চুক্তি যাই হোক সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং তার সরকারের সফলতাও কামনা করছি। শুধু এতটুকু যে এই সংসদ যেন সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হয়, সংসদকে বাইপাস করে যেন কিছুই না হয়, সব কিছু হোক সংসদের ভিতরে। এই সংসদ আলো ছড়াক, আগামী দিনে জনগণ, সরকারি দল, বিরোধী দল সকলের কার্যক্রমকে তাদের অ্যাকাউন্টে নিয়ে তারাই তাদের সিদ্ধান্ত নেবে। এখানে সরকারি দল সকল ক্রেডিট নেবে আর বিরোধী দল সব কিছুতে বিরোধিতা করবে। আমরা ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমরা এই কালচার সমর্থন করি না। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করতে হবে, আর বিরোধী দলেরও দায়িত্ব থাকবে দেশ গঠনে তার জায়গা থেকে যথাযথ ভূমিকা রাখা। সবাইকে ধন্যবাদ। আমি এই প্রস্তাবকে আবারও সমর্থন দিয়ে আপাতত কথা শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ,